গল্পের শুরু হয় জুন নামের এই ছেলেটিকে দেখিয়ে, যার পিয়ানো বাজানোর দক্ষতা ছিল এক কথায় অসাধারণ। মিউজিকের উপর উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল শুনানিতে। সেখানে এক ইন্টারভিউ স্টেজে সে পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এক অজানা ট্রমা তাকে গ্রাস করে বসে। তার বুকে তীব্র ব্যথা শুরু হয়, আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এই একটি ঘটনায় যেন তার মিউজিক ক্যারিয়ারের উপর এক গভীর কালো ছায়া ফেলে দেয়। এরপর সে ফিরে আসে সাউথ কোরিয়ায়। এই পৃথিবীতে আপন বলতে আছে শুধু তার বাবা, যিনি পেশায় একজন কলেজের শিক্ষক। জুন সেই একই কলেজে একজন ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়। প্রথম দিনে ক্যাম্পাসে তার পরিচয় হয় হাইয়ুন নামের এক মিষ্টি মেয়ের সাথে, যে খুব আন্তরিকভাবে তার সাথে পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখায়। ক্লাসরুম থেকে শুরু করে লাইব্রেরি সবকিছু চিনিয়ে দেয়। এরপর তারা কলেজের এক পুরনো বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ায়। হাইয়ুন জানায় খুব দ্রুত এই জরাজীর্ণ বিল্ডিংটা ভেঙে নতুন ভবন তৈরি করা হবে। তখন সেই বিল্ডিংটার ভেতর থেকে ভেসে আসে এক মধুর পিয়ানোর সুর। সেই সুরটা এতটাই ম্যাজিক্যাল ছিল যে জুনের পা যেন আপনা আপনি সেদিকে এগিয়ে যায়। হাইয়ুনকে ধন্যবাদ জানিয়ে একাই সেই পুরোনো বিল্ডিংটার ভেতরে ঢুকে যায়। একটা পুরোনো পিয়ানো রুমের সামনে এসে দাঁড়ায়। সেখানে গিয়ে দেখতে পায় এক সুন্দরী রহস্যময়ী মেয়ে পিয়ানোর নিচে ঝুঁকে আছে, যেন কিছু একটা খুঁজে। জন তার কাছে গিয়ে পরিচয় জানায় আর মেয়েটির নাম জানতে চায়। মেয়েটি উঠে দাঁড়ায়, তার মুখে এক অদ্ভুত স্নিগ্ধ হাসি। সে মিষ্টির স্বরে বলে, আমার নাম জিয়ং। জুন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, একটু আগে যে পিয়ানো মিউজিকটা শুনতে পেলাম সেটা কি তুমি বাজাচ্ছিলে? জিয়ং মুচকি এসে বলে, হ্যাঁ। এরপর জুন জানায় সে নতুন স্টুডেন্ট, আজই তার প্রথম দিন। এখানে তারা জানতে পারে দুজন আসলে একই ক্লাসের স্টুডেন্ট। তখন জুনের নজর পড়ে জিয়ংয়ের চুলে লেগে থাকা একটা ছোট্ট ময়লার দিকে। সে খুব আলতো করে সেটা পরিষ্কার করে দেয়। জুনের এই স্পর্শে জিয়ংয়ের ভেতরটা একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। এরপর দুজন একসাথে ক্লাসের দিকে চলে যায়। টিচার তখন পিয়ানোর বিখ্যাত এক কবির জীবনী পড়াচ্ছিল, কিন্তু জুন তার জিয়ংয়ের মনোযোগ যেন ক্লাসের চেয়ে একে অপরের দিকেই বেশি ছিল। তারা ইশারার মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলছিল। জুনকে দেখলে জিয়ংয়ের চেহারায় একটা লাজুক আর মিষ্টি হাসি ফুটে উঠত। ক্লাস শেষ হওয়ার পর জুন তাকে চারিদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। হঠাৎ জিয়ং তার পেছনে এসে দাঁড়ায়, বলে, তুমি কি আমাকে খুঁজছিলে? জুন কিছুটা লজ্জা পেয়ে বলে, না তো, আমি কেন তোমাকে খুঁজবো? এই শুনে জিয়ং একটু অভিমানী ভান করে আর ওকে বাই বলে চলে যেতে চায়। তখন জুন মরিয়া হয়ে তাকে থামিয়ে দেয়। জিজ্ঞেস করে, আজ তুমি যে পিয়ানো মিউজিকটা বাজাচ্ছিলে সেটার নাম কি? জিয়ং তার কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলে, এটা একটা সিক্রেট, আমি বলতে পারবো না। এই বলে সে চলে যায়। জুন তাকে পেছন থেকে ডাক দেয়, কিন্তু সে দাঁড়ায় না। পাশেই আবার দাঁড়িয়েছিল হাইয়ুং। সে মনে করে জুন তাকে ডাকছিল, তবে জুন তাকে এড়িয়ে জিয়ংয়ের সাথে ক্যাম্পাসে হাঁটাহাঁটি করে। তখন জুনের এক বন্ধু সে তাকে জোর করে নিয়ে যায় এবং তাকে একটা ম্যাজিক কার্ড তুলতে বলে। এটা নিয়ে গিয়ে নাকি তার মনের অবস্থা বলে দিতে পারবে। জুন একটা কার্ড তোলে। সে কার্ডে লেখা ছিল জুন প্রথম দেখাতেই কোনো একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, আর সেই মেয়েটিও তাকে একইভাবে ভালোবাসে। এই শুনে জুনের মুখে হাসি ফুটে ওঠে। এরপরে ক্লাসের মাথা ঘুরিয়ে জিয়ংকে খুঁজতে থাকে। এটা দেখে হায়ং ভাবে জুন হয়তো তাকেই খুঁজছে। সে বলে, তুমি কি আমাকে খুঁজছো? জুন বলে দেয় না। এর কয়েকদিন পর ক্লাস চলাকালীন হাইয়ুং বারবার আর চোখে জুনের দিকে তাকাচ্ছিল। ব্যাপারটা ক্লাসের টিচার খেয়াল করে ইয়ংকের উপর রাগান্বিত হয়ে যায়। সে তাকে একটা কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে বসে। হাইয়ুং যেহেতু পড়ায় মন দেয়নি, সে উত্তরটা দিতে পারছিল না। তখন জুন নিজের খাতায় উত্তরটা লিখে দূর থেকে দেখায়। সেটা দেখে হায়ুং অ্যান্সার করে, ফলে টিচারের বকা খাওয়া থেকে বেঁচে যায়। ক্লাস শেষে হায়ুং জুনকে ট্রিট দিতে চাচ্ছিল। এমন সময় জুন আবার এই পিয়ানো বাজানোর শব্দ শুনতে পায়। সে হায়ুংকে জানায় পরে কখনো দেখা হবে। এরপর দৌড়ে সেই পুরোনো বিল্ডিংয়ের দিকে চলে যায়। সেখানে গিয়ে আবারও জিয়ংকে দেখতে পায়। সে মিষ্টি হাসি দিয়ে বলে, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। জুন একটু অভিমানী করে জিজ্ঞেস করে, তুমি এতদিন ক্লাসে আসলে না কেন? জিয়ং মজা করে বলে, কেন, তুমি আমাকে খুব মিস করছিলে? এরপর জুন দেখে জিয়ং সেখানে একটি পুরনো মিউজিক বই খুঁজছে, কিন্তু সে সেখানে পায় না। তারপর লেকের ধারে হাঁটতে যায়। একে অপরের সাথে মন খুলে গল্প করে। জুন তার অতীতের কথা শেয়ার করে বলে, আমি জার্মানিতে পড়াশোনা করছিলাম, তবে কিছু কারণে আমাকে আবার সাউথ কোরিয়ায় ফিরে আসতে হয়েছে। জিয়ং মজা করে জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্য ফিরে এসেছো? জুন হাসতে হাসতে বলে, আসলে আমার জন্য জার্মানির ভাষা বুঝতে খুব কষ্ট হচ্ছিল। এরপর তারা গল্প করে অনেক ভালো সময় কাটায়। এরপরে বাসে করে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। জিয়ং ক্লান্ত হয়ে বাসে ঘুমিয়ে পড়ে। এই দেখে জুন এক হাত দিয়ে তার মাথা আলতো করে ধরে রাখে। কিছুক্ষণ পর তারা বাস স্টপে চলে আসে আর জুন মুখে হাসি নিয়ে বাড়ি ফেরে। পরদিন জুন আর ইয়ং একসাথে পড়াশোনা করছিল, কিন্তু ইয়ংয়ের মনোযোগ ছিল ফোনে। আসলে এটা ছিল শুধু একটা অজুহাত। ইয়ং আসলে জুনের সাথে একান্তে সময় কাটাতে চাচ্ছিল। জুন একটু বিরক্ত হয়ে বলে, তুমি এত ফোনে কি দেখছো? তখন হায়ুন বলে, কিছুদিন পর আমাদের স্কুলে একটা বড় পিয়ানো কম্পিটিশন হবে। যে উইনার হবে সে পাবে আর্থার ব্রাইন্ডারের একদম নতুন একটা এডিশনের বই। আর্থার ব্রাইন্ডারের নাম শুনে
জুনের মনে পড়ে জিয়ংয়ের কথা, কারণ জিয়ং সেই বইটা খুঁজছিল। এদিকে হাইয়ং তাকে অনুরোধ করছিল সে কম্পিটিশনে অংশ নিতে, কারণ সে বইটা তারও খুব দরকার। কিন্তু জুন জার্মানির সে ঘটনার পর পিয়ানো বাজানো একদম ছেড়ে দিয়েছিল। সে এই কম্পিটিশনে অংশ নিবে কিনা এই নিয়ে গভীর রাতে চিন্তাভাবনা করছিল। এরপর দেখা যায় সে তার বাবার সাথে খাবার খেতে বসেছে। তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি কি কলেজের আশেপাশে এমন কোনো ভালো জায়গা চেনো যেখানে কাউকে নিয়ে ঘুরতে যাওয়া যাবে? ছেলের এমন কথা শুনে তার বাবা বলে ওঠে, তুমি কি কোনো মেয়েকে নিয়ে ডেটে যাওয়ার চিন্তা করছো? জুন একটু লজ্জা পেয়ে বলে, থাক, তোমাকে আর বলতে হবে না। আসলে তার বাবা ছিল ছেলের সাথে খুবই ফ্রেন্ডলি। পরদিন শহর জুড়ে প্রচণ্ড বৃষ্টি নামে। দেখা যায় জিয়ং একা সেই পুরোনো পিয়ানো রুমে বসে আছে। বৃষ্টির ফোঁটা তার শরীরে এসে পড়ছিল, তাই সে উঠে জানালা বন্ধ করার চেষ্টা করে। কিন্তু বিল্ডিংটা পুরনো হওয়ায় জানালা দেওয়া যাচ্ছিল না, কিছুতেই বন্ধ হচ্ছিল না। ঠিক তখনই পেছন থেকে জুন এসে তাকে সাহায্য করে। জুনকে এত কাছে দেখে জিয়ংয়ের হার্টবিট বেড়ে যায়। এর মুহূর্তে যেন সবকিছু থেমে গিয়েছিল। সেই বৃষ্টির শব্দের মাঝেও যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। তারা দেখতে পায় স্টুডেন্টরা নিজেদের ক্লাসের নাম দেয়ালে লিখে রেখেছে। জিয়ং হেসে বলে, আজকের তারিখটা যেখানে লিখে দেই। জুন হাসি দিয়ে বলে, কথায় সম্মতি। এমন সময় জুনের দুই বন্ধু চলে আসে। তারা দূর থেকে দেখে জুন কারোর সাথে কথা বলছে। তার এক বন্ধু জানলার পর্দা সরায়, কিন্তু জিয়ংকে সেখানে দেখেও কিছু বলে না। তারা স্বাভাবিক আচরণ করে সেখান থেকে চলে আসে। এরপর জিয়ং আড়াল থেকে বেরিয়ে আসে। জুন জানতে চায় সে কেন তো ক্লাস মিস করে। সে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। জুন মনে করে তার বয়ফ্রেন্ড আছে। জিয়ং বলে তেমন কিছু না। এই শুনে জুন কিছুটা স্বস্তি পায়। তারপর দুজন মিলে পিয়ানোতে একসাথে একটা ডুয়েট বাজাতে শুরু করে। জার্মানি থেকে আসার পর আজ প্রথমবার জুন পিয়ানো বাজাচ্ছিল, আর এবার বাজানোর সময় তার কোনো অসুবিধা হচ্ছিল না। জিয়ংয়ের উপস্থিতি যেন তার সব ভয় দূর করে দিয়েছে। এরপর জুন তাকে নিয়ে সাইকেল রাইডে বের হয়। তাকে পেছনে বসিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে বেড়ায়। তারপর জিয়ং তাকে নিয়ে আসে একটা সিটির দোকানে, বলে, এই জায়গাটা আমার খুব পছন্দ। দুজন ঘুরে ঘুরে সিটিগুলো দেখছিল। জুন বলে ওঠে, চলো একটা গেম খেলি। নিজেদের পছন্দ মতো একটা করে গান সিটি বের করব। এরপর একে অপরের সাথে চোখ বন্ধ করে সেটা এক্সচেঞ্জ করব। কথা মতো দুজন সিটি খুঁজতে থাকে। সেটা এক্সচেঞ্জ করার সময় দেখে তারা দুজনেই একই সিটি বেছে নিয়েছে। এ দেখে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে, আর এভাবে পুরো দিনটা এনজয় করে। রাতের বেলা জুন জিয়ংকে বাড়ি পৌঁছে দেয়। জিয়ং সামনে একটি পুরনো সবুজ রঙের গেট দেখিয়ে বলে, এটা আমার বাড়ি। জুন তাকে আরেকটু ভিতরে নিয়ে যেতে চায়, কিন্তু জিয়ং মানা করে দেয়, কারণ তার মা কোনো ছেলের সাথে দেখলে তাকে ঝামেলা করবে। তাই জুন বেশি জোরাজুরি করে না। তবে জিয়ং ভেতরের দিকে যাওয়ার সময় তার কাছে মোবাইল নাম্বার চায়। জিয়ং জানায় সে নাকি কোনো ফোন ব্যবহার করে না। এই শুনে জুন বেশ অবাক হয়। তবে সে ভাবে এটা জিয়ংয়ের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আর সেই ভিন্নতার কারণে হয়তো সে জিয়ংকে এতটা পছন্দ করে। বাড়ি ফেরার পথে তার হঠাৎ মনে পড়ে সে সিটিটা জিয়ংকে দিতে ভুলে গিয়েছে, কিন্তু ততক্ষণে জিয়ং বাড়ির ভেতরে ঢুকে গিয়েছিল। এতে জুন ভাবে আগামীকাল কলেজে গিয়ে দিবে। এই ভেবে সে ফিরে যাচ্ছিল। এমন সময় দেখা যায় জিয়ং এক দৌড়ে সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু জুন সেটা খেয়াল করে না। সে বাড়ি ফিরে প্রথমবারও একা পিয়ানো বাজানোর সাহস করে। তার বাবা পিয়ানোর শব্দ শুনে এসে অবাক হয়ে যায়, কারণ কিছুদিন আগে ও পিয়ানোর নাম শুনলে রেগে যেত। সেভাবে নিশ্চয়ই কোনো বিশেষ মেয়ে তার জীবনে এসেছে। এরপর সে জুনকে একটি কনসার্টের টিকিট দেয়, বলে, এই শুক্রবার তোমার মায়ের কনসার্ট আছে। অনেক কষ্টে 2টা টিকিট জোগাড় করেছি, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যেও। আসলে জুনের মা কোরিয়ান এক বিখ্যাত পিয়ানিস্ট। জুন যখন অনেক ছোট তখন তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। তার মা নিজের ক্যারিয়ার আর স্বপ্নকে বেছে নিয়েছে। জুন তার মায়ের এই চলে যাওয়া মন থেকে মেনে নিতে পারেনি। তার হৃদয় একদম ভেঙে পড়েছিল। সেই কষ্টটাই ধীরে ধীরে একটা ট্রমার রূপ নেয়, আর এই কারণেই সে পিয়ানো বাজাতে গেলে ট্রমার মধ্যে পড়ে যায়। পরদিন জিয়ংকে তার মায়ের সাথে বাড়ির কাজকর্ম দেখতে হচ্ছিল। তাকে দেখে খুব আনন্দিত লাগছে। তার এই হাসি দেখে তার মা বুঝতে পারে সে কোনো ছেলেকে পছন্দ করে। তাই সে ওই ছেলেটার সাথে দেখা করতে চায়। প্রথমে জিয়ং এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে সত্যিটা স্বীকার করে। এরপর সে স্কুলে চলে আসে। আজকে সেই পিয়ানো কম্পিটিশনটা হচ্ছিল। এই কম্পিটিশনে মোট 5টা রাউন্ড। প্রথমে প্রতিদ্বন্দ্বী এসে একটা কঠিন মিউজিক বাজায়। সবাই খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে। তারপর জুন সে একই মিউজিকটা আরও দুর্দান্তভাবে নিখুঁতভাবে বাজায়। এতে সবাই একদম মুগ্ধ হয়ে যায়। এভাবে একের পর এক রাউন্ড পেরিয়ে জুন ফাইনালে পৌঁছায়। ফাইনাল রাউন্ডে 2 প্রতিদ্বন্দ্বী একসাথে পিয়ানো বাজায়। এবার মিউজিকটা ছিল ইতিহাসের অন্যতম কঠিন সুর, যা শুধু একজন অভিজ্ঞ শিল্পীই বাজাতে পারে। জুনের আঙুলগুলো পিয়ানোতে যে জাদুর মতো চালাচ্ছিল, সবাই নিঃশব্দে তার এই মনোমুগ্ধকর মিউজিক শুনতে থাকে। আর সবশেষে জুন সেই কম্পিটিশনে জয়ী হয়ে যায়। এতে হাইয়ং আর জিয়ং দুজনেই অনেক বেশি আনন্দিত হয়। আর প্রাইজ হিসেবে জুন পায় সেই আর্থার ব্র্যান্ডের দুর্বল মিউজিক বইটা।
হায়ুন দৌড়ে তার কাছে এসে শুভেচ্ছা জানায়, তার প্রশংসা করে, কিন্তু জুন মজা করে বলে, যতই প্রশংসা করো না কেন, এই বইটা আমি তোমাকে দিতে পারবো না। এই শুনে হায়ুন হেসে ওঠে। এদিকে দূর থেকে জিয়ং তাদের দুজনকে গল্প করে দেখে খুব কষ্ট পায়। সে অভিমান করে চলে যায়। কিছুক্ষণ পর জুন সেই পুরোনো পিয়ানো রুমে অপেক্ষা করে বইটা জিয়ংকে দেওয়ার জন্য, কিন্তু সময় গড়িয়ে রাত হয়ে যায়, তবুও জিয়ং সেখানে আসে না। প্রচণ্ড হতাশ হয়ে জুন বাড়ি ফিরে আসে, আর তার বাবা জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমাকে এত হতাশ লাগছে? জুন তাকে কিছু জানায় না। পরদিন জিয়ংকে সেই পিয়ানো রুমের জানালার পাশে বসে থাকতে দেখা যায়। সে নিচে তাকিয়ে দেখে সেখানে বড় করে লেখা আছে, আই মিস ইউ জিয়ং। জুন এটা লিখেছিল গতকাল তার অপেক্ষায় বসে পড়ে। এরপর সে নিচে তাকিয়ে দেখে জুন দাঁড়িয়ে আছে। হায়ুন এসে তাকে সাইকেলে ঘুরতে যেতে বলে, কিন্তু জুন তাকে মানা করে, তার নাকি ব্যক্তিগত কাজ আছে। হায়ুন বলে, আজকে তাহলে থাক, কিন্তু পরের বার তোমাকে যেতেই হবে। এরপরে জিয়ং নিচে নেমে আসে, অভিমানী স্বরে বলে, বাহ, তোমার তো অনেক মেয়ে ফ্যান আছে। জুনও একটু অভিমান করে তার সাথে কথা বলে না। জিয়ং বুঝতে পারে সে রেগে আছে, তাই জিজ্ঞেস করে, কি হয়েছে? জুন গতকালের কথা বলে, আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। জিয়ং তার কাছে ক্ষমা চায়, আর জানায় তার নাকি বাড়িতে কিছু কাজ ছিল, তাই বলে চলে এসেছিলাম। এবং জুনি তাকে সেই বইটি দিয়ে দেয়। বইয়ের শেষ পৃষ্ঠায় জুনের নাম্বারটা লেখা ছিল। এদিকে জিয়ং খুব খুশি হয়ে যায়, বুঝতে পারে জুন সে কম্পিটিশনে শুধু তার জন্য অংশ নিয়েছিল। এরপর জুন তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। জিয়ং চারপাশে দেখতে দেখতে জিজ্ঞেস করে, তোমার বাবা কখন আসবে? জুন বলে সে একটু দেরি করে ফিরবে, আজকে তার অনেকগুলো মিটিং আছে। এ সময় জিয়ং বাড়ির একটা ফটো ফ্রেম দেখে চমকে ওঠে। সে বুঝতে পারে জুনের বাবা আর কেউ নেই, বরং তাদের প্রফেসর। এরপর জুন নিজের হাতে স্পেশাল ইতালি খাবার রান্না করে। খাওয়া দাওয়া শেষ করে জিয়ং পিয়ানোর সেই সুরটা তাকে বাজিয়ে শেখায়, যেটা প্রথম দিন শুনে সে মুগ্ধ হয়েছিল। তবে জিয়ং অনুরোধ করে সুরটা যেন সে ভুলেও পুরোনো রুমে না বাজায়। এরপর দুজন অনেকটা সময় একে অপরের সাথে গল্প করে কাটিয়ে দেয়। চাঁদের আলোয় বসে তারা মুহূর্তটা সত্যি ছিল ম্যাজিক্যাল। তারা এক রোমান্টিক মুহূর্ত কাটায়। তারপর জুন তাকে বাড়ি পৌঁছে দেয়। জিয়ং তার পিঠে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। জিয়ংকে বাড়িতে পৌঁছে দিয়ে জুন তাকে একটি টিকিট দেয়, আর বলে আগামীকাল বিকাল 5টার দিকে নিয়ে কনসার্ট যাবে। পরদিন জুন বিকাল 5টার অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। সময় কেটে যায়, ঘড়িতে 6টা বাজে, তারপর 7টা বাজে, কিন্তু জিয়ংয়ের দেখা মিলে না। এতে জুন ভীষণ মন খারাপ করে। এমন সময় আবার বৃষ্টি শুরু হয়। সে অসম্ভব রকমের হতাশ হয়ে চলে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে হায়ুন ছাতা নিয়ে আসে, জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? জুন তাকে কিছুই বলে না। সে একাই তার মায়ের কনসার্টে চলে যায়। কনসার্ট শেষে মায়ের সঙ্গে দেখা করে জুন তার আর্থার ব্র্যান্ডের কাহিনী বলে। সে কতভাবে জীবনে এক মেয়েকে ভালোবাসে, তবে তার মায়ের শুধু পিয়ানোর প্রতি ভালোবাসা। অর্থাৎ সে বুঝতে চায় তার মা তার পরিবারকে বিসর্জন দিয়ে পিয়ানোকে বেছে নিয়েছে। এরপর সে বাড়ি ফিরে এসে ফোন চেক করে। তার মনে আশা ছিল হয়তো জিয়ং তাকে মেসেজ করবে, কিন্তু তেমন কিছুই ঘটে না। তার মনটা আরও বেশি ভেঙে পড়ে। পরদিন কলেজেও জিয়ংকে দেখা যায় না। এইদিকে হাইয়ুং এসে বলে, আজকে সিনেমা দেখতে যেতেই হবে, কিন্তু জুনের মনে শুধু ইয়ংয়ের ভাবনা। সে হঠাৎ করে জিজ্ঞেস করে বসে, তোমার কাছে জিয়ংয়ের নাম্বার আছে? হাইয়ুং অবাক হয়ে বলে, জিয়ং নামের আমি কাউকে চিনি না। এই শুনে জুন কলেজের বিভিন্ন টিচারদের কাছে গিয়ে জিয়ংয়ের ব্যাপারে খোঁজ করে, কিন্তু সবার মুখে একই উত্তর, জিয়ং নামের কোনো মেয়ে এই কলেজে পড়ে না। জুনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে একদম হতবাক। যার সাথে প্রতিদিন দেখা করতো, কত সময় কাটাতে থাকতো, সে তাহলে কে? এসব প্রশ্নের মাথায় ঘুরপাক খেতে শুরু করে। সে পাগলের মতো জিয়ংয়ের বাড়িতে ছুটে যায়। কলিং বেল বাজালেও কেউ বেরিয়ে আসে না। এরপর কয়েকদিন এভাবেই কাটে। একদিন জুন আর হাইয়ুং মিউজিক প্র্যাকটিস করছিল। হায়ুন কথা ছলে জানতে চায় সে কাউকে পছন্দ করে কিনা। জুন বলে হ্যাঁ। এখানে হায়ুন আবারও ভুল বোঝে। সে ভাবে জুন হয়তো তার কথাই বলছে। কিছুক্ষণ পর জুন একা বসে মিউজিক শুনছিল। হায়ুন এসে তার পাশে বসে এবং তার মনের কথা প্রকাশ করে দেয়। জুনের চোখ তখন দরজার দিকে যায়। জিয়ং বাহির থেকে সবকিছু দেখে ফেলেছিল। সে খুব ভেঙে পড়ে এবং কান্না করতে করতে যাচ্ছিল। জুন তাকে কোনো রকমে থামায়। জিয়ং তখন নজরে কান্না করে। জুন তাকে বোঝানোর জন্য প্রাণপণ চেষ্টা করে সে যা দেখেছে তা সত্যি নয়। জিয়ং বলে ওঠে, আমি কলেজ থেকে ড্রপ আউট করেছি। এই শুনে জুন অবাক হয়ে বলে, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। আমি তোমার ব্যাপারে মিউজিক ডিপার্টমেন্ট জিজ্ঞেস করেছি, কেউ তোমাকে চিনে না। তোমার নামটাও কি সত্যি না, সেটাও মিথ্যা। জিয়ং তাকে সবকিছু বলতে চায়। তখনই হাইয়ুন পেছনে এসে দাঁড়ায়। তাকে দেখে জিয়ং এক মুহূর্ত দাঁড়ায় না, সে ছেড়ে যেতে থাকে। জুন বলে, যদি তুমি কোনো কথা না বলে চলে যাও, আমি ধরে নেব আমাদের সম্পর্ক শেষ। জিয়ং ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। এরপর থেকে জুনের মধ্যে পরিবর্তন চলে আসে।
সবসময় হতাশায় ভুগত, যেন এক আকাশ পরিমাণ বিষণ্ণতা তাকে ঘিরে ধরেছে। সে জিয়ংকে খুব মিস করত, বারবারই সেই পুরনো পিয়ানোর রুমে যেত, এই আশা নিয়ে হয়তো জিয়ং আবারও তার সামনে এসে দাঁড়াবে। কিন্তু জিয়ংয়ের সাথে আর কখনো তার দেখা হয়নি। এভাবে কয়েক মাস কেটে যায়। একদিন জুন তার ঘরে একা বসেছিল, তখন তার বাবা এসে তার সাথে বসে। ছেলের এই অবস্থা দেখে তিনি সব বুঝতে পারেন। বলে, ভালোবাসার সময় গুরুত্ব সবচেয়ে বেশি। যদি ঠিক সময় সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে জীবনে অনেক কিছু হতাশার হবে। পরদিন জুন আবার জিয়ংয়ের বাড়িতে গিয়ে কলিং বেল বাজায়। আজও ভেতর থেকে কোনো উত্তর আসে না। তখন সে তাদের কলেজের কনসার্টের একটা টিকিট মেল বক্সে রেখে চলে যায়। তার এখন একটা আশা যে হয়তো জিয়ং তাকে দেখতে আসবে। সে চলে যাওয়ার পর বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধ বেরিয়ে আসে আর এই টিকিটগুলো নিয়ে নেয়। কয়েকদিন পরে স্কুলের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কনসার্ট শুরু হবে। পুরো অডিটোরিয়াম পূর্ণ হয়ে আছে। জুন অর্কেস্ট্রার টিমের সাথে তার সেরা পারফরমেন্স দেয়। জুনের বাবা মাকেও দেখা যায় অডিয়েন্স হিসেবে। তার মা এত বছর পর আবারও ছেলেকে পিয়ানো বাজাতে দেখে আনন্দ করে কান্না করে দেয়। এদিকে দেখা যায় সামনের সারিতে একটা সিট ফাঁকা। এটা হচ্ছে সেই সিট, যে সিটটা জিয়ংয়ের নামে ছিল। এমন সময় তার চোখ গেটের দিকে যায়। সেখানে এসে জিয়ংকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার মুখে একটা ছোট্ট হাসি ছিল ঠিকই, তবে এর আড়ালে লুকিয়ে ছিল গভীর এক কষ্ট। জিয়ং সেখান থেকে চলে যেতে শুরু করে। জুন কনসার্টের মাঝখানে দৌড়ে বেরিয়ে জিয়ংয়ের কাছে আসে। জিয়ং অঝরে কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে। জুন বলে, আমাকে আর ছেড়ে চলে যেও না। জিয়ং বলতে থাকে, আমাকে যেতেই হবে, তুমি নিজের খেয়াল রেখো, এটাই আমাদের শেষ দেখা। এই বলে সে দৌড় দিয়ে চলে যায়। জুনের বাবা পেছন থেকে এসে তাকে টেনে ধরে। কিছুক্ষণ বললে, জিয়ংকে আমার আটকাতে হবে। তার বাবা বলে ওঠে, তুমি কাকে আটকানোর কথা বলছো? এখানে তো কেউই নেই। এই শুনে জুনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার পুরনো মুহূর্তগুলো খুব মনে পড়ে। স্কুলের প্রথম দিন যখন সে জিয়ংকে ডাকছিল, তখন হায়ং তার ডাকে সাড়া দিয়েছিল, কারণ সেখানে জিয়ং কখনোই ছিল না। এরপর তার বন্ধুরা পর্দা সরিয়ে ফেলার পরও স্বাভাবিক আচরণ করে, কারণ ওই পর্দার পেছনে কেউই ছিল না। আর সেই রাতে যেদিন জিয়ং তাকে ছেড়ে চলে গেল, সেদিনও সে শুধু হাওয়ার সাথে কথা বলছিল। আর জিয়ং যেহেতু অদৃশ্য ছিল, তাই জিয়ংয়ের দিকে তাকিয়ে জুন কখনো কথা বলতো বা হাসতো। তখন কাকতালীয়ভাবে জুনের সামনে হায়ং চলে আসে, আর সে ভাবতো জুন হয়তো তার সাথেই প্রেম করার চেষ্টা করে। এই সব কিছু বুঝতে পেরে জুন একদম হতবাক হয়ে যায়। সে দৌড়ে পুরনো পিয়ানোর রুমে চলে আসে। সে কিছুই বুঝতে পারছিল না তার সঙ্গে কি ঘটছে। তখন পিয়ানো রুমের সামনে জানালার নিচে লেখাগুলো ফুটে উঠতে থাকে। আমি জিয়ং বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি জুন। এমন সময় জুনের ফোনে একটা কল আসে, যে কলটা এসেছিল জিয়ংয়ের মায়ের কাছ থেকে। জুন দ্রুত জিয়ংয়ের বাড়িতে পৌঁছায়। দেখা যায় জিয়ংয়ের মা অনেক বয়স্ক হয়ে গিয়েছে, যদিও কিছুদিন আগে তাকে অনেক অল্প বয়স্ক দেখাচ্ছিল। জুন তাদের বাড়িতে জিয়ংয়ের অনেক পুরনো সাদা কালো ছবি দেখতে পায়। জিয়ংয়ের মা তাকে সেই আর্থার ব্রাইন্ডের বইটা দিয়ে বলে, এই বইটা জিয়ংয়ের হৃদয়ের খুব কাছে ছিল। বইটা কিছুদিন আগেই জুন তাকে দিয়েছে, অথচ কয়েকদিনের মধ্যে বইটার অবস্থা জীর্ণ বিজীর্ণ হয়ে গিয়েছে, যেন 10-20 বছর আগের। জিয়ংয়ের মা বলে, অনেক বছর আগে জিয়ং একদিন আমাকে তার বয়ফ্রেন্ডের কথা বলছিল। সে আমাকে একটা পিয়ানোর রুমের কথা বলছিল, কিন্তু আমি তখন তার কথা বিশ্বাস করিনি। ওই বইতে আমি তোমার নম্বর দেখেছি, কিন্তু তখন সেটা আমার কাছে খুব অদ্ভুত লাগতো। তবে এখন সব বুঝতে পারছি। এখানে ঘটনা প্রবাহ চলে 30 বছর অতীতে। একদিন জিয়ং তার কলেজে পিয়ানো রুমে বসেছিল। সে পিয়ানোর নিচ থেকে একটা পুরনো বই খুঁজে পায়, যার উপর লেখা ছিল সিক্রেট। বইটা খুলে দেখে সেখানে কিছু কবিতা লেখা আছে, এর সাথে বই সুরও লেখা ছিল। সে কৌতূহল হয়ে পিয়ানোতে ওই সুরটা বাজায়, আর আশেপাশে সবকিছু পরিবর্তন হতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে সে টাইম ট্রাভেল করে 20 বছর ভবিষ্যতে চলে আসে। প্রথমে সে তেমন কিছু টের পায় না। বইটা পিয়ানোর নিচে রাখার সময় প্রথমবার জুনকে দেখতে পায়। এরপর ধীরে ধীরে বইয়ের নিয়মটা বুঝতে পারে। বইটার নিয়ম ছিল খুব অদ্ভুত। জিয়ং পিয়ানো বাজিয়ে ভবিষ্যতে আসার পর প্রথম যার সাথে দেখা হয়েছিল, ওই দিনটাতে শুধু সেই মানুষটাই তাকে দেখতে পেত। অন্য সবার কাছে সে পুরোপুরি অদৃশ্য। জুনি ছিল সেই প্রথম মানুষ যাকে সে দেখেছিল। এরপর ধীরে ধীরে তার সাথে গভীর ভালোবাসার সূচনা হয়। সে জুনের সাথে দেখা করতে সুর বাজিয়ে ভবিষ্যতে আসতো, কিন্তু মাঝে মাঝে একটু ভুল হয়ে যেত। অর্থাৎ জিয়ং ভবিষ্যতে এসে অন্য কাউকে দেখে ফেলতো। এর জন্য সে একটা উপায় বের করে। ভবিষ্যতে সে এসেই চোখ বন্ধ করে ক্লাসের দিকে চলে যেত, যেন প্রথম চোখ খুলে জুনকে দেখতে পায়। তবে অনেক সময় সেটাও ভুল হয়ে যেত, সে অন্য কাউকে দেখে ফেলতো। ফলে সেদিনটা জুনের সাথে দেখা করতে পারতো না। যেদিন জুনের সাথে কনসার্টে যাওয়ার কথা ছিল, সেদিন এক রকমটাই ঘটেছিল। জিয়ংয়ের অনেক ইচ্ছা ছিল তার সাথে কনসার্টে যাওয়ার। সে অনেক চেষ্টা করছিল যেন জুন তাকে দেখতে পায়, কিন্তু সেটা সম্ভব হয়নি।
সে পুরো দিনটাই জুনের আশেপাশে ছিল, কিন্তু জুন তাকে দেখতে পায় না। এমন সময়ে হাইয়ন এসে ছাতা ধরে, আর এটা দেখে জিয়ং অসম্ভব কষ্ট পায়। অতীতে ফিরে এসে কান্না করতে থাকে। বুঝতে পারে জুনকে কখনো নিজের পাবে না, কারণ সে জানতো সেই বিল্ডিংটা খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে। এই জন্যই কয়েকদিন সে আর ভবিষ্যতে আসেনি। ভেবেছিল জুনকে ভুলে যেতে পারবে, কিন্তু একদিন সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আবারও পিয়ানো বাজিয়ে ভবিষ্যতে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে জুন আর হায়ুনকে একসাথে কিস করতে দেখে ফেলে। সেদিন তার হৃদয়টা পুরোপুরি ভেঙে যায়। ঘটনাপ্রবাহ বর্তমানে ফিরে আসলে দেখা যায় জুন তার বাবার সাথে বসে আছে। তার বাবা জিয়ংয়ের পুরনো ছবিটা দেখে, এরপর তার সম্পর্কে বলতে শুরু করে। শেষবার জিয়ংকে আজ থেকে 20 বছর আগে দেখেছিল। সে ছিল খুব ভালো স্টুডেন্ট। কয়েকজন দেখেছিল জিয়ংকে সে পিয়ানোর রুমে যেতে, এরপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। এই শুনে জুন সবকিছু বুঝতে পারে। আসলে জিয়ং সে রাতে পিয়ানো বাজিয়ে ভবিষ্যতে আসার চেষ্টা করেছিল, এবং সেই একই সময়ে ভবিষ্যতে সেই বিল্ডিং ধ্বংস করা হয়। তাই বিল্ডিং ভেঙে পড়ার কারণে অতীত আর ভবিষ্যতের মাঝে আটকে গিয়ে জিয়ং মারা যায়। এটা বুঝতে পেরে জুন এক মুহূর্তে দেরি করে না। সে পাগলের মতো ছুটে আসে সেই পুরনো বিল্ডিংয়ের কাছে। বিল্ডিংটা ভাঙার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সে লুকিয়ে বিল্ডিংয়ের উপরের তলায় ওঠার চেষ্টা করে, অনেক কষ্ট করে কোনো রকমে উপরে উঠে, আর জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। দেরি না করে সে সিটের ছুটা বাজাতে থাকে। একই সময় বিল্ডিং ধ্বংস করার কাজ শুরু হয়ে যায়। দেয়ালগুলো ভেঙে ফেলা হচ্ছিল। জুন মৃত্যুকে ভয় না পেয়ে মন দিয়ে পিয়ানো বাজায়, আর এভাবে সে পুরো বিল্ডিংটা শেষ করে নিজের চোখ খোলে। দেখতে পায় সে 20 বছর অতীতে ফিরে গিয়েছে। জিয়ং তার সামনে এসে দাঁড়ায়। দুজনের চোখ আনন্দে ঝলমল করছিল। এরপর গল্পের শেষে দেখানো হয় জুন অতীতেই রয়ে গিয়েছে। তারা একে অপরের সাথে অনেক বেশি আনন্দিত। নিয়ে এসে আবারও সেই স্মৃতির দোকানে যায়, আর দুজন সেই গানটাই শুনে যেটা তারা ভবিষ্যতে শুনেছিল। আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে।